সুজাতা ও সুজাতা, আরে ভাই কোথায় আছো তুমি? রাজীব ঘরের ভেতরে আসতেই কৌতূহল থেকে নিজের স্ত্রীকে ডাকতে লাগল। তখন ভেতর থেকে একটু বিরক্ত কিন্তু ভালোবাসা ভরা আওয়াজ এলো, আসছি জি আসছি। একটু ধৈর্য তো করে নিতেন। ঘরে ঢুকতেই পুরো ঘর মাথায় তুলে নেন। আর এ কি, আজ এত তাড়াতাড়ি কি করে এসে পড়লে কারখানা থেকে? রাজীব হাসল, তার চোখে দুষ্টুমি ঝলকাচ্ছিল। সে টিপ্পনি কেটে বলল, আরে শ্বাস তো আমার তোমাকে দেখেই থেমে যায় ভাগ্যবতী। সুজাতা চোখ ঘুরিয়ে বিদ্রূপ করল। এই শোনো, আবার সেই পুরনো জীর্ণ সংলাপ, যা শুনতে শুনতে ১৫ বছর হয়ে গেল। দেখো, আমার কাছে এসবের জন্য একটুও ফুরসত নেই। ঘরে শত কাজ ছড়িয়ে আছে। যদি কোনো কাজের কথা থাকে তবে বলো। রাজীব একটি গভীর শ্বাস নিল এবং উৎসাহের সাথে বলল, আরে খুব বড় সুখবর সুজাতা। আমাদের কারখানা একটি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে দারুণ অর্ডার পেয়েছে। যদি আমরা একে সঠিক সময় শেষ করে দিই তবে বুঝে নাও যে আমাদের জীবনই বদলে যাবে। সুজাতার মুখে আনন্দের ঢেউ দৌড়ে গেল। সে খুশিতে বলল, সত্যি বলছো আপনি? আরে বাহ, এ তো আপনি খুব ভালো খবর দিয়েছ। ঈশ্বর আপনাকে দিন দুগুনি রাত চৌগুনি উন্নতি দিক। দাঁড়াও, আমি আগে মাতারানীর সামনে প্রদীপ জ্বালিয়ে আসি। সুজাতাকে মন্দিরের দিকে যেতে দেখে রাজীব তাকে খেপিয়ে বলল, আরে এখন কেন তাদের কষ্ট দিচ্ছ? একটু আরামতো করে নিয়ে পারো। প্রদীপ জ্বালাতে জ্বালাতে সুজাতা কিছুক্ষণ থেমে সন্ধ্যা পুজো করল এবং তারপর হেসে বলল, এই শোনো, আমি কি ভগবানকে কেবল বিরক্ত করতে থাকি? এখন ভগবানকে ধন্যবাদও না জানাবো? আমাদের পরিশ্রম রং এনেছে, তো সেটা তাদের আশীর্বাদেরই ফল তো। রাজীব ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকে দেখল এবং ধীরে স্বরে বলল, আরে ভাগ্যবতী, আমার জীবন তো সেদিনই সফল হয়েই গিয়েছিল যখন তুমি আমার জীবনে এসেছিলে। তুমি না থাকতে তো না জানি আমার কি হতো। সুজাতা একটি হাসি নিয়ে ঠাট্টা করল। আরে বাহ, এমনভাবে বলছ যেন আমি না মিললে জনাব অবিবাহিতই বসে থাকত। আমি না থাকতে তো অন্য কেউ থাকত। রাজীব সাথে সাথে জবাব দিল, কিন্তু সে তোমার মতো সামান্যই হতো। এত বুঝদার, এত প্রিয় এবং এত ভাগ্যবতী স্ত্রী কি সবাই পায়? তার কথা শুনে সুজাতা খিলখিল করে হেসে উঠল এবং মাথা নেড়ে বলল, আপনাকে কথায় কেউ হারাতে পারে না। যাকগে, ছাড়ো, আপনার এই মিষ্ট কথায় আমার কাছে সময় নেই। আরে আপনার সাথে কথা বলার চক্করে আমি তো ভুলেই গেলুম যে সন্ধ্যা হয়ে গেল আর আমাকে ছাদ থেকে শুকনো কাপড়ও তুলে আনতে হবে। এর ওপর রাজীব বলল, আচ্ছা, তুমি ছাদ থেকে কাপড় নিয়ে এসো। ততক্ষণে আমি আমাদের দুজনের জন্য দারুণ আদা দেওয়া চা বানাই। তারপর এই অভিযোগ করো না যে তোমার স্বামী ঘরের কাজে হাত বন্টায় না। সুজাতা হেসে উঠল এবং মাথা ঝাঁকিয়ে খাদের দিকে এগিয়ে গেল। রাজীব মুচকি হেসে নিজের এবং নিজের স্ত্রীর জন্য চায়ের জল চড়িয়ে দিল। সুজাতা ছাদে পৌঁছাল তো ঠান্ডা হাওয়ার সাথে হালকা অন্ধকার ঘিরে আসছিল। সে তাড়াতাড়ি দড়ি থেকে কাপড় নামানো শুরু করল। তখনই তার নজর ছাদের এক কোণে পড়ল। সেখানে ২-৩টি ছোট ছোট কাগজের গোলা পড়েছিল। প্রথমে তো সে খেয়াল দিল না, কিন্তু যখন সে সেগুলির মধ্যে থেকে একটি তুলল এবং দেখল যে সেটি কোনো পাথরের মধ্যে মোড়ানো ছিল, তখন তার কপাল কুঁচকে গেল। এটা কি? সে নিজে থেকেই বিড়বিড় করতে করতে কাগজ খুলল। কাগজের ওপর তাড়াহুড়োয় লেখা শব্দ দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সাহায্য করো। সুজাতার শ্বাস দ্রুত হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বাকি কাগজগুলি তুলল। দ্বিতীয় কাগজে লেখা ছিল, খুব খিদে লেগেছে, আর তৃতীয়টিতে, প্লিজ হেল্প মি। সুজাতা ঘাবড়ে গিয়ে দ্রুত নিজের ঘাড় ঘুরিয়ে চারিদিকে দেখল, কিন্তু ছাদের আশেপাশের পরিবেশ সম্পূর্ণ শান্ত ছিল। গলিতে কিছু লোক নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিল। পাশের কোনো ঘর থেকে টেলিভিশনের হালকা আওয়াজ আসছিল, তবে কিছুই অস্বাভাবিক বা সন্দেহজনক নজর এলো না। এসব কি? সুজাতা নিজেকে প্রশ্ন করল। তার মনের মধ্যে এক অদ্ভুত দ্বিধা সৃষ্টি হল। সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার কথা ছিল এই যে, এই নতুন পাড়াতে তাদের আসামাত্র ২ মাসই হয়েছিল। এখানে তার কারোর সাথেই কোনো বিশেষ জান পরিচয় ছিল না। আশেপাশের লোকদের সাথে শুধু আনুষ্ঠানিক নমস্তে বা দোয়া সালাম পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এমন পরিস্থিতিতে এই পাথরে মরানো কাগজ কে ফেলে যেতে পারত, আর এর উদ্দেশ্য কি হতে পারত? এখন তার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানো গেল না। সে দ্রুত ছাদের মুন্ডেরের কাছে গেল এবং নিচে গলিতে উঁকি মেরে প্রতিটি কোণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতে লাগল। তার হৃদয়ে কোনো অশুভ আশঙ্কায় জোরে জোরে ধড়ক করছিল। সে তাড়াতাড়ি সমস্ত শুকনো কাপড় গুটিয়ে নিল এবং প্রায় দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল এবং সোজা রাজীবের কাছে পৌঁছাল। রাজীব আরামে সোফার ওপর বসে চায়ের আনন্দ নিচ্ছিল। সুজাতাকে দেখে সে হাসল। আরে বাহ, এলে তুমি, নাও তোমার চাও হাজির। এখন বলো, নিজের স্বামীর সেবায় প্রসন্ন হয়েছ কি না?
কিন্তু সুজাতার মুখে ছেয়ে থাকা আতঙ্ক রাজীবের হাসি এক মুহূর্তেই গায়েব করে দিল। সে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে সুজাতা, তোমার মুখ সাদা হয়ে গেল কেন, এত ভীত দেখাচ্ছে কেন? সুজাতা থরথর করে কাঁপা হাতে সেই 3টি কাগজ তার দিকে বাড়িয়ে দিল। এই ছাদে পেয়েছি, কেউ পাথর মুড়ে ওপরে ফেলেছিল। রাজীব অবাক হয়ে নিজের ভ্রু কুঁচকে নিল এবং এক এক করে কাগজগুলো পড়তে লাগল। পড়ার পর সে জোরে হেসে উঠল। আরে, এতে এত ঘাবড়ানোর কি আছে? আমার তো এটা আমার দুষ্টু ছেলের কাজ মনে হচ্ছে। তুমি তো জানো, আজকাল বাচ্চারা ইন্টারনেটে দেখে কেমন কেমন প্র্যাঙ্ক শিখতে থাকে। হয়তো আজ সে আমাদের ওপরই কোনো নতুন উপায় চেষ্টা করেছে। সুজাতা তার কথা কাটল। না রাজীব, এটা কোনো মজা নয়। আমি আমার ছেলের হাতের লেখা ভালো করে চিনি, এটা তার নয়। আর আপনিই ভাবুন, কেউ এমনভাবে পাথর মুড়ে কাগজের সাহায্যের জন্য কেন আর্জি জানাবে? এটা খুব অদ্ভুত। রাজীব কাগজগুলোর ওপর আবার নজর দিল এবং একটু গম্ভীর হয়ে বলল, তোমার কথাই যুক্তি তো আছে, তবে এটাও তো হতে পারে যে পাড়ার অন্য বাচ্চারা দুষ্টুমিতে এমন করেছে। সুজাতা তার এই উদাসীনতায় বিরক্ত হয়ে উঠল। আপনি সবসময় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়কে এত হালকাভাবে কেন নিয়ে নেন? রাজীব, যদি সত্যিই কেউ কোনো বড় বিপদে ফসে থাকে তো? আরে আমার মা, শান্ত হও। ঠিক আছে, এত চিন্তিত হওয়ার দরকার নেই। রাজীব তাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, এমন করি, কাল তুমি আবার ছাদে যেও। যদি আবার এমন কাগজ পাও, তবে আমরা এই মামলার ভেতরে যাব এবং খুঁজে বার করব যে এই কাজ কে করছে। রাজীবের এই জবাবে সুজাতা সান্ত্বনা তো পেল না, তবুও সে চুপচাপ মাথা নেড়ে দিল, কারণ তার কাছে আর কোনো উপায়ও ছিল না। সকাল হতেই রাজীব কারখানায় চলে গেল, কিন্তু সুজাতার মন ঘরের কাজে লাগল না। তার অস্থিরতা বেড়ে যাচ্ছিল। দুপুর হতে হতে অনিচ্ছা সত্ত্বেও তার পা ছাদের দিকে এগিয়ে গেল। সে ভেবেছিল যে কেবল সামান্য কিছুক্ষণ বসবে, কিন্তু তার নজর ক্রমাগত চারিদিকে ঘুরছিল। তখনই ঠক করে একটি হালকা আওয়াজ হল এবং কিছু একটা তার কাছে এসে পড়ল। সুজাতার হৃদয়ে জোরে ধড়কে উঠল। সে তাড়াতাড়ি নিচে দেখল, আবার সেই একই, আর একটি কাগজ পাথরে মোড়ানো ছিল। তার হাত কেঁপে উঠল। এটা মজা ছিল না, কেউ সত্যিই সাহায্যের জন্য আর্জি জানাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে কাগজ খুলল। আন্টি, খুব খিদে লেগেছে, প্লিজ কিছু খেতে দিন। সুজাতার চোখ বড় হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে ছাদের কিনারায় গিয়ে নিচে উঁকি মারল। এইবার সে দেখেই নিল, পেছনের বাড়ির উঠোনে দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল একটি রোগা পাতলা মেয়ে, বয়স হয়তো 10-11 বছর। ছেঁড়া পুরনো কাপড়, মুখে ধুলোর স্তর, আর চোখে এক অদ্ভুত ভয়। সুজাতা কাগজ হাতে নিয়ে নিচে ঝুঁকে উঁচু আওয়াজে বলল, এটা তুমি ফেলেছ? মেয়েটি মাথা নেড়ে দিল। আন্টি, খুব খিদে লেগেছে। সুজাতার মন গলে গেল। তোমার বাড়িতে কেউ নেই? সে জিজ্ঞাসা করল। তো মেয়েটি বলল, না, সবাই ঘুরতে গিয়েছে, আমি ঘরে একা আছি, 2 দিন ধরে কিছু খাইনি। সুজাতার হাত থেকে কাগজ পড়তে পড়তে বেঁচে গেল। 2 দিন ধরে এই মেয়েটি কিছু খায়নি? এ কেমন নিষ্ঠুরতা ছিল! দাঁড়াও, আমি কিছু কিছু খাবার নিয়ে আসছি তোমার বাড়িতে। বলতে বলতে যেই সে পিছনে ঘুরতে লাগল, তখনই মেয়েটি জোরে আওয়াজ দিল, না আন্টি, গেটে তালা লাগানো আছে, আমি তো পেছনের উঠোনে আছি, গেট পর্যন্ত আসতে পারবো না, আপনি এখান থেকেই ফেলে দিন। সুজাতা দেরি না করে সিঁড়ির দিকে দৌড় লাগাল। তাড়াতাড়ি রান্নাঘরে গেল, প্লেটে গরম রুটি আর সবজি বের করল এবং সঙ্গে সঙ্গে ওপরে পৌঁছাল। ছাদ থেকে নিচে ঝুঁকে সে মেয়েটির দিকে দেখল। দাঁড়াও, আমি খাবার পাঠাচ্ছি। সে একটি কাপড়ে রুটি আর সবজি মুড়ে নিল এবং দ্রুত একটি দড়িতে বেঁধে দিল। তারপর ধীরে ধীরে তাকে নিচে ঝুলিয়ে দিল। মেয়েটি দ্রুত খাবার ধরল এবং তাড়াতাড়ি খেতে লাগল, যেন মাসের পর মাস ধরে তার খিদে ছিল। প্রতিটি কৌড়ের বা গ্রাসের সাথে তার চোখের স্বস্তি ঝলকাচ্ছিল। সুজাতা ছাদ থেকেই তাকে দেখছিল এবং না জানি কেন তার চোখে জল এসেছিল। হে ভগবান, এই মেয়েটি কি অবস্থায় বেঁচে আছে! সুজাতা সেখানেই দাঁড়িয়ে সেই মেয়েটিকে দেখতে দেখতে গভীর চিন্তার সাগরে ডুব লাগাতে লাগল। যেভাবে সেই মেয়েটি ক্ষুধায় তরপাতে তরপাতে রুটির টুকরোগুলি গিলছিল, সেই দৃশ্য সুজাতার হৃদয়কে ভিতর পর্যন্ত ক্ষতবিক্ষত করে দিয়েছিল। অবশেষে কে এই মেয়েটি? যদি সে সেই বাড়ির সদস্য হয়, তবে তার সাথে এমন অমানবিক ব্যবহার কেন হচ্ছে? আর যদি সে একজন ঝি হয়, তবে এত কম বয়সে তাকে এভাবে কেন ছেড়ে দেওয়া হয়েছে? এই অসংখ্য প্রশ্ন সুজাতার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। সেই রাতে সুজাতার মন বুড়িতরা অশান্ত ছিল। সে সারা রাত বিছানায় অস্থিরতা নিয়ে পাশ বদলাচ্ছিল। ঘুম তার চোখ থেকে মাইল দূরে ছিল। যখনই সে চোখের পাতা ফেলত, সেই নিষ্পাপ মেয়েটির ক্ষুধার্ত এবং ভীত চেহারা তার সামনে চলে আসত। সকাল হল, কিন্তু তার মন ঘরের কোনো কাজেই লাগল না। দুপুর হতেই সে আবার রান্নাঘরে গেল।
গরম ফুলকো রুটি সেঁকল, সবজির সাথে একটু মিষ্টিও রাখল এবং দ্রুত ওপরে ছাদে চলে গেল। কিন্তু নিচে উঁকি মারতেই তার হৃদয় ধক করে দমে গেল। সেই মেয়েটি সেখানে ছিল না। বেটি, শোনো, কোথায় আছো? কোনো জবাব এলো না। তখনই তার নজর উঠোনের একটি জনমানবহীন কোণে তৈরি টিনের ছাউনির নিচে গেল। সেই মেয়েটি সেখানে মাটিতে শুয়েছিল। হয়তো গভীর ঘুমে ঘুমোচ্ছে, সে ভাবল। সুজাতা খুব সাবধানে দড়িটা নিচে ঝুলিয়ে দিল এবং খাবারের পুটলিটি ঠিক তার পাশে রেখে দিল। সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে দেখতে থাকল এই আশায় যে সে উঠবে, কিন্তু মেয়েটি একটুও নড়ল না। সুজাতার মন এক অজানা ঘাবড়ানোয় ভরে গেল। এত গভীর ঘুম? এর শরীর তো ঠিক আছে। সন্ধ্যা গভীর হতে লাগল এবং ধীরে ধীরে সেই বাড়ির বাতিগুলি জ্বলতে লাগল। সুজাতা স্বস্তির একটি লম্বা শ্বাস নিল। এর মানে ছিল যে বাড়ির লোকেরা ফিরে এসেছে। কিছুক্ষণ পরেই ভেতর থেকে লোকেদের কথা বলার আওয়াজ এলো। সেই আওয়াজগুলি শোনা মাত্রই সেই মেয়েটি ধরফর করে উঠল এবং দ্রুত ঘরের ভেতরে পালিয়ে গেল। চলো, ভাগ্য ভালো, অন্তত আজ রাতে এই মেয়েটি পেট ভরে খাবার তো পেল। সুজাতা নিজেকে সান্ত্বনা দিল এবং ভারী মনে নিচে নেমে এলো। রাতের খাবারের সময় যেই সুজাতা থালা পরিবেশন করল, রাজীব তাকে খেপিয়ে বলল, তো ম্যাডামের মুখে অবশেষে রৌনক তেজ ফিরেই এলো। আমি তো ভাবছিলাম যে তুমি সেই মেয়েটির চিন্তায় খাওয়া দাওয়া করাই ছেড়ে দেবে। সুজাতা তাকে কটমট দৃষ্টিতে চেয়ে দেখল। আপনার সব কিছুতেই মজা মনে আসে, তাই না? আমি সত্যি খুব চিন্তিত ছিলাম। রাজীব, এক মুহূর্তের জন্য ভেবে দেখুন তো, যদি আমাদের নিজের মেয়ে এভাবে। রাজীব গম্ভীর হয়ে বলল, তুমি ঠিক বলছ, কিন্তু এখন তো তার বাড়ির লোকেরা এসে গেছে, তাই না? এখন সে আর ক্ষুধার্ত থাকবে না। সুজাতা ধীরে ধীরে মাথা নেড়ে দিল। হ্যাঁ, কিন্তু রাজীব, আমার মন এখনও মানছে না। আমার মনে হচ্ছে সেই বাড়িতে কিছু তো গোলমাল আছে। সেই মেয়েটি সেখানে মোটেই খুশি নেই। রাজীব তার কথা উড়িয়ে দিয়ে বলল, আরে সুজাতা, তুমি অকারণে নিজের মন ভারী করছ। হতে পারে সে কোনো দূর গ্রামের থেকে এসেছে। নতুন শহর, নতুন পরিবেশে মিশতে সময় লাগে। তুমি বেশি ভেবো না। রাজীবের যুক্তিতে সুজাতার কিছুটা তর্ক তো লাগল, যুক্তিসঙ্গত মনে হল, কিন্তু তার চিন্তা শেষ হল না। পরের দিন সুজাতা যখন ছাদে পৌঁছাল, তখন তার দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি সজাগ ছিল। সে যে কোনো মূল্যে জানতে চাইছিল যে সেই মেয়েটির সাথে কি হচ্ছে। কিন্তু আজ নিচের দৃশ্য পুরোপুরি বদলে গেছিল। আজ সেই মেয়েটি গতকালের মতো উঠোনে বসেছিল না। সে সারা ঘরে এদিক ওদিক যাচ্ছিল। ঘরের ছোটখাটো কাজ মেটাচ্ছিল। কখনো কাপড় ভাঁজ করছিল, তো কখনো কারোর ডাকে দৌড়ে ভেতরে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে সে পিছনের উঠোনে গিয়ে বসে গেল। তখনই ঘরের ভেতর থেকে একটি ছোট ছেলে বাইরে এলো। বয়স হবে কোনো ৭-৮ বছর। সেই মেয়েটির চেয়ে বেশ ভালো পোশাক পরা ছিল তার। তার হাতে একটি থালা ছিল, যাতে অর্ধেক খাওয়া রুটি এবং ছড়িয়ে থাকা সবজি ছিল। সুজাতার মুখে এক অদ্ভুত অস্থিরতা এসে গেল। ছেলেটি থালা থেকে এক গ্রাস তুলে মুখে পুরেছিল। তারপর যেই সে সেই মেয়েটির কাছে পৌঁছাল, সে নিজের থালা জোড়ে তার সামনে আছড়ে ফেলল। সেই মেয়েটির মুখে আনন্দ ঝলকে উঠল। যেই সে থালা তুলল এবং চারপাই খাট বা বেঞ্চের দিকে যেতে লাগল, হঠাৎ তার পা ফিসলে গেল। সে মাটিতে পড়ে গেল এবং তার সাথেই থালাও। সব খাবার মাটিতে ছড়িয়ে গেল। মেয়েটি হতবাক হয়ে গেল। তার চোখে ভয় ভরে গেল। সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখল এবং থালা থেকে বেঁচে থাকা খাবার গোছানোর চেষ্টা করতে লাগল। কিন্তু তখনই ভেতর থেকে একটি মহিলা ঝড়ের মতো দৌড়ে বাইরে এলো। চোখে রাগ, মুখে নিষ্ঠুরতা নিয়ে একটি জোরে থাপ্পড় সেই মেয়েটির গালে মেরে দিল। বেহায়া, মরে জানা কেন কোথাও গিয়ে? ঠিক করে চলতেও পারিস না? আর কিছু মিলবে না খাবার জন্য। না খেয়ে মরবি, তবেই বুদ্ধি আসবে। জিভের সাথে সাথে সেই মহিলার হাতও চলছিল। সুজাতার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। তার হৃদয় ভেতর পর্যন্ত ঝাঁকুনি দিল। ব্যাস, তার কলিজা যেন ফেটে যাবে। সে রাগে ঝাঁকুনি দিয়ে ছাদের রেলিং ধরল এবং জোরে চিৎকার করল, মারছেন কেন তাকে? ছোট একটি মেয়ে সে। নিচে নিস্তব্ধতা ছেয়ে গেল। মহিলাটির হাত হাওয়ায় থেমে গেল। সেই মহিলা হক চকিয়ে এদিক ওদিক দেখল এবং তারপর পা আছড়াতে আছড়াতে ঘরে ফিরে গেল। সুজাতার চিৎকারে গলিতে এক মুহূর্তের জন্য সান্নাটা ছেয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয় ছিল এই যে, এত মার খাওয়ার পরেও মেয়েটির গলা থেকে একটিও আওয়াজ বের হল না। তার ছোট ছোট চোখে ব্যথা এবং এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন সে এই কষ্টের অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে কোনো প্রতিবাদ করল না, কোনো অভিযোগ করল না। ধীরে ধীরে নিজের ময়লা ছেঁড়া ফ্রক দিয়ে চোখ মুছল এবং কিছু না বলে মাটিতে পড়ে থাকা রুটি তুলতে লাগল। থাম, সুজাতা বলল।
মেয়েটির হাত থেমে গেল। সে ভয় পাওয়া চোখে ওপরে দেখল। ওটা খেও না, আমি এনে দিচ্ছি। সেই মেয়েটি এক মুহূর্তের জন্য দ্বিধা করল, কিন্তু তারপর মাথা নিচু করল। সুজাতা দ্রুত নিচে দৌড়াল। তার চালে অস্থিরতা ছিল, হৃদয়ে রাগ এবং অস্বস্তি। সে সোজা রান্নাঘরে গেল, একটি খামে বিরিয়ানি ভরল এবং দ্রুত ছাদে ফিরে এলো। নিচে উঁকি মেরে সে ধীরে ধীরে সেই মেয়েটির দিকে খামটি বাড়িয়ে দিল। নাও, খাও। সেই মেয়েটি সংকোচের সাথে এদিক ওদিক দেখল, তারপর দ্রুত দু হাতে খামটি ধরল এবং দ্রুত খেতে লাগল, যেন এই সুযোগ আর পাবে না। সুজাতার চোখে এক অদ্ভুত সন্তুষ্টি ভাসছিল, কিন্তু মনে আলোড়ন চলছিল। অবশেষে না জানি কি ভেবে সে সন্ধ্যার সময় পেছনের গলির দিকে বেরিয়ে গেল, যেখানে সেই মেয়েটির বাড়ি ছিল। যেই সে সেই বাড়ির কাছে পৌঁছাল, হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, আরে সুজাতা, তুমি এখানে? সুজাতা ঘুরে দেখল, তার পুরনো বান্ধবী সুধা দাঁড়িয়েছিল। সুধা, আরে তুমি, কত বছর হয়ে গেল তোমার সাথে দেখা নেই। সুজাতার চোখে অবাক হওয়া এবং খুশি একসাথে এসেছিল। দুই বান্ধবী কিছুক্ষণ উৎসাহের সাথে একে অপরের খোঁজ খবর নিতে থাকল। তারপর সুধা স্নেহ দিয়ে বলল, চলো না, আমার বাড়ি তো এই দুটি গলি পেরিয়েই আছে, একটু বসি। না সুধা, আজ খুব তাড়াহুড়োতে আছি, সুজাতা বলতে বলতে সেই মেয়েটি এবং নিজের সন্দেহের কথা উল্লেখ করে দিল। এটা শোনা মাত্রই সুধার মুখের রং উড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখল এবং ফিসফিস করে বলল, সুজাতা, আমার কথা মানো, তুমি এই মামলা থেকে দূরে থাকো, এটা তোমার জন্য ভালো হবে না। সুজাতা হতবাক হয়ে গেল। দূরে থাকি মানে? তুমি এমন কেন বলছো? অবশেষে কে সেই মেয়েটি, আর তার ওপর এত অত্যাচার কেন হচ্ছে? সে কি এখানে কাজ করা কোনো ঝি? সুধা একটি গভীর শ্বাস নিল এবং ইতস্তত করে রাজ ফাঁস করল। তার নাম মীরা এবং সে কোনো ঝি নয়, এই লোকেদের নিজের ভাস্তি হয়। এটা শোনা মাত্রই সুজাতার হৃদয়ে ধক করে দমে গেল। কি ভাস্তি? এরা তার কাকা কাকিমা? হ্যাঁ, সুধা দুঃখ ভরা স্বরে বলল, এক সময় এই মেয়েটি তার বাবা মায়েরও আদরের ছিল, রাজকুমারীর মতো পালিত হচ্ছিল। কিন্তু প্রায় 2 বছর আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা গেল। সেই সময় এই কাকা কাকিমাই দুনিয়ার সামনে তাকে আপন করে নেওয়ার ভান করেছিল। বাকি আত্মীয় স্বজনেরাও তাদের মিষ্টি কথাই বিশ্বাস করেছিল, কিন্তু আসল খেলা তো তার পরে শুরু হল। কেমন খেলা? সুজাতা অস্থিরভাবে জিজ্ঞাসা করল। লোভের খেলা সুজাতা, সুধা জানালো। মীরার বাবা মায়ের একটি ছোট বাড়ি ছিল, এই দুজনের শকুনের মতো নজর ছিল সেটার ওপর। সেই বাড়ি এবং মেয়েটির নামে থাকা সব জিনিস হাড়পাতের অর্থাৎ আত্মসাৎ করার জন্যই এরা তাকে নিজেদের কাছে রাখার নাটক করেছিল। আর আজ যাকে মেয়ে বানিয়ে মাথায় তুলে রাখার কথা ছিল, তাকে এরা পায়ের জুতো বানিয়ে দিয়েছে। এই শুনে সুজাতার শিরায় শিরায় রাগ দৌড়ে গেল। এই লোকেরা মানুষ না কি হায়েনা? হায়েনার চেয়েও খারাপ ধরো, সুধা তিক্ততার সাথে বলল। সারা দিন তাকে দিয়ে ঘরের সব কাজ করানো হয়, আর বদলে 2 বেলার রুটিও পেট ভরে দেওয়া হয় না। রেশমা মানে তার কাকিমা তো যেন তার প্রাণের শত্রু ছিল। তার নিজের ছেলে বান্টি থালায় যা জুঠো ছেড়ে দেয় সেটাই বেচারি মীরাকে খেতে মেলে। নিজের ছেলেকে শহরের সবচেয়ে দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায়, আর মীরার নাম শুধু দেখানোর জন্য পাশের একটি সরকারি স্কুলে লেখানো আছে। ঘরের কাজে তাকে এত জড়িয়ে রাখে যে সে বেচারি স্কুলেই যেতে পারে না। আর তো আরও, যখন এই লোকেরা কোথাও বাইরে ঘুরতে যায় তখন নিজের ছেলেকে সাথে নিয়ে যায়, কিন্তু মীরাকে 3 দিন পর্যন্ত ঘরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত বন্দি করে রেখে চলে যায়। সুজাতার হৃদয় দমে গেল। আমরা অনেকবার সাহায্য করতে চেয়েছিলাম, সুধা এগিয়ে বলল, কিন্তু রেশমা প্রতিবারই ঝগড়া করতে নেমে আসে, বলে যে এটা আমাদের ঘরের মামলা, যদি কেউ দখল দেয় তবে তার জন্য ভালো হবে না। তাই বেশিরভাগ লোক চুপ থাকে। সুজাতা আর শুনতে পারছিল না, তার মুঠি কষে গেল। তো কি কেবল দেখতে থাকব? এই অন্যায় চলতে থাকবে? সুধা চুপ রইল, কিন্তু সুজাতার মাথায় আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। এখন সে সেখানে আর থাকল না, সোজা বাড়ি এসে রাজীবকে সব কথা জানিয়ে দিল। পুরো কথা শুনে রাজীবের মুখও রাগে লাল হয়ে গেল। এটা তো ধৈর্যের বাইরে সুজাতা, এই লোকেদের তো উচিত শিক্ষা দিতে হবে। এই মামলায় এবার পুলিশকে সামিল করতেই হবে। পাশে দাঁড়ানো তাদের ছেলেও রাগে বলল, হ্যাঁ বাবা, আমাদের পুলিশ আঙ্কেলকে সব সত্যি সত্যি বলে দিতে হবে। পরের দিন সকালে রাজীব পুলিশকে ফোন লাগিয়ে দিল। কিছুক্ষণ পরেই পুলিশের জিপের সাইরেন গলিতে প্রতিধ্বনিত হল, তো নিস্তব্ধতা ছড়িয়ে গেল। যখন পুলিশ সেই বাড়ির দরজায় পৌঁছাল, তখন রেশমা এবং তার স্বামীর হাত পা ফুলতে লাগল। তারা পুলিশকে দেখে ভয়ে ভাবে কেঁপে গেল।
ইন্সপেক্টর নিজের রবিলা প্রভাবশালী আওয়াজে জিজ্ঞেস করল, সেই মেয়েটি কোথায় আছে? রেশমা তোতলাতে তোতলাতে বলল যে, কোন মেয়েটি সাহেব? সেই মেয়েটি যাকে তোমরা ঘরে বন্দি মজুর বানিয়ে রেখেছ? ইন্সপেক্টর চোখ পাকিয়ে বলল, আরে না না ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল অভিযোগ করে দিয়েছে। রেশমা ঘাবড়ে গিয়ে বানানো হাসির সাথে বলল, সে তো আমাদের চোখের মনি, আমরা তো তাকে নিজেদের মেয়ের মতোই রাখি। সুজাতার এই মিথ্যা সহ্য হল না। মেয়ের মতো? কে নিজের মেয়েকে ক্ষুধার্ত রাখে? কে নিজের মেয়েকে ঝি বানিয়ে রাখে? এত নির্মমভাবে মারে? এই সময় পাড়ার লোকেরাও জড়ো হল। প্রতিবেশীরাও সামনে এসে জানালো যে কিভাবে মীরাকে সাতানো হতো। রেশমার শীত পিত্তি উড়ে গেল। সে প্রথমে পুলিশকে বোঝানোর চেষ্টা করল, এসব মিথ্যা, এই পাড়ার লোকেরা হিংসা করে আমাদের ওপর, আমাদেরই মেয়ে কিভাবে সাতাবো তাকে। কিন্তু পুলিশ যখন মীরাকে দেখল, তার শরীরে আঘাতের চিহ্ন, রোগাপাতলা দেহ, ভয়ে কাঁপতে থাকা চোখ, তখন সব সত্যি সামনে এসে গেল। গলিতে দাঁড়িয়ে থাকা লোকেরাও রাগে ছিল। কমপক্ষে এই মেয়েটির সাথে মানুষের মতো তো ব্যবহার করুন, এক প্রতিবেশী বলল। মীরার অবস্থা দেখে ইন্সপেক্টরের মুখ কঠোর হয়ে গেল। পুলিশ বুঝতে পেরেছিল যে মামলা গুরুতর। ইন্সপেক্টর কড়া আওয়াজে বলল, মেয়েটিকে নিয়ে চলো, এখন সে এখানে থাকবে না। রেশমা কেঁপে গেল। তার স্বামীও পুলিশের সামনে হাঁটু গেড়ে বসে গেল। সাহেব, ভুল হয়ে গেছে, আমরা ভবিষ্যতে খেয়াল রাখব, আমাদের ক্ষমা করে দিন। রেশমাও কাঁদতে লাগল, সাহেব, আমাদের বদনাম হয়ে যাবে, যা হয়েছে তার জন্য ক্ষমা করে দিন। কিন্তু পুলিশ ইন্সপেক্টর কঠোরতা দেখিয়ে বলল, কারওয়াই তো করা হবে। পুলিশ মীরাকে নিজেদের সুরক্ষায় নিয়ে নিল এবং একই সাথে তার কাকা কাকিমাকেও নিজেদের হেফাজতে নিয়ে নিল। সুজাতা যখন মীরাকে পুলিশের জিপে বসতে দেখল, তখন তার চোখ ভরে এলো। পুলিশ চলে যাওয়ার পরে লোকেরা নিজের নিজের ঘরে ফিরে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই জানা গেল যে পুলিশ তাদের সেই মেয়েটিকে সহ বাড়িতে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। এতে সুজাতা এবং রাজীব অবাক হয়ে গেল। আসলে মীরার কাকা কাকিমা পুলিশকে ঘুষ দিয়ে মামলাটি সেখানেই মিটিয়ে নিতে বলেছিল, যার কারণে পুলিশ কোনো কঠোর ব্যবস্থা নিল না। সুজাতার মনে আলোড়ন সৃষ্টি হল। সুজাতা সহ সব প্রতিবেশীরা বুঝে গিয়েছিল যে পুলিশেরা সামান্য কিছু টাকার খাতিরে নিজেদের ঈমান বিক্রি করে দিয়েছে। রাজীব তার মুখে ছেয়ে থাকা চিন্তা বুঝতে পারল। এখন চিন্তা করো না সুজাতা, এত সব হওয়ার পরে তারা মীরার সাথে আর কোনো ভুল কাজ করার সাহস করবে না। আশা তো এটাই করি, কিন্তু তবুও না জানি কেন মন অস্থির আছে। রাজীব ভালোবাসা দিয়ে তার কাঁধ চেপে দিল। অনেক হয়ে গেল চিন্তাভাবনা, এবার একটু আরাম করো। সুজাতা সম্মতি দিল এবং রান্নাঘরের দিকে এগিয়ে যাবে যে তখনই তার মোবাইল বেজে উঠল। সে স্ক্রিনের দিকে নজর দিল। ভাইয়ের ফোন ছিল। হ্যালো ভাইয়া। ফোনের অন্য দিক থেকে ব্যাকুল আওয়াজ এলো, সুজাতা, মায়ের শরীর ভালো লাগছে না, ডাক্তারকে দেখানো হয়েছে, কিন্তু তার তোমাকে খুব মনে পড়ছে, যদি পারো তবে কিছুদিনের জন্য চলে এসো। সুজাতার গলা ভরে এলো। ঠিক আছে, আমি দেখছি, সে বলল। ফোন রেখে এসে রাজীবের দিকে দেখল এবং সব কথা জানালো। তো রাজীব বলল, হ্যাঁ সুজাতা, তোমার যাওয়া উচিত, মায়ের এই সময় তোমাকে দরকার। কিন্তু সুজাতা একটু দ্বিধায় ছিল। আমি রোহিত ছেলেকে সাথে নিয়ে যাব, কিন্তু তুমি এখানে একা থাকবে, তোমার খাওয়া দাওয়া কিভাবে হবে? রাজীব হাসল, আরে ভাগ্যবতী, আমাকে কি বাচ্চা ভেবেছ? নিজের কাজ নিজে করে নেব, তাছাড়া কিছুদিন তোমার কাছ থেকে ফ্রি হয়ে বাঁচার সুযোগ মিলবে। সুজাতা চোখ পাকালো, খুব মজা মনে আসছে, কিন্তু সত্যি বলো, ঠিক করে রান্না করে নিতে পারবে? হ্যাঁ ভাই, পরোটা পুড়ে যেতে পারে, চা একটু অদ্ভুত হতে পারে, কিন্তু না খেয়ে মরব না, রাজীব হেসে বলল। তার কথায় সুজাতার উদাস মুখে হাসি এসে গেল। পরের দিন সকালে সুজাতা ঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিস ঠিক করে রেখে দিল, কাপড় প্যাক করল এবং তারপর রাজীবকে বোঝাতে লাগল, দেখো, গ্যাস ঠিক করে বন্ধ করবে, অসাবধানতা করো না, আর হ্যাঁ, যদি কোনো কিছুর দরকার হয় তবে কল করে জিজ্ঞেস করে নিও। রাজীব হাসল, আরে বাবা, আমি কোনো বাচ্চা নই, আরামে যাও এবং মায়ের খেয়াল রাখো। তারপর সুজাতা ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে গেল। রাজীব দরজার ওপর দাঁড়িয়ে তাদের যেতে দেখছিল। আজ সুজাতার বাপের বাড়িতে গেছে 15 দিন হয়ে গিয়েছিল, কিন্তু এই 15 দিন তার জীবনের সবচেয়ে ভারী দিনগুলোর মধ্যে একটি ছিল। মায়ের অবস্থা হঠাৎ এত বিগড়ে যাবে সে ভাবেনিও। ডাক্তারদের হাজার চেষ্টা সত্ত্বেও তিনি বাঁচতে পারলেন না। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার শেষকৃত্য পর যখন সে ফিরে এলো তখন মন ভারী ছিল, কিন্তু যেই সে সুটকেস একপাশে রাখল তখন হঠাৎ আরও একটি অদ্ভুত অস্থিরতা তার হৃদয়কে ঘিরে ধরল। মীরা কেমন আছে? পুরো 15 দিন হয়ে গিয়েছিল, সে তাকে দেখতেই পারেনি। না জেনে সেই মেয়েটি তার হৃদয়ের খুব কাছে এসে পড়েছিল।
সুজাতা তৎক্ষণাৎ ছাদের দিকে দৌড়াল। ছাদে পৌঁছে এসে পিছনের বাড়ির দিকে দেখল, কিন্তু যে দৃশ্য সামনে ছিল তা তার হৃদস্পন্দন দ্রুত করে দিল। বাড়ির বাতিগুলি নেভানো ছিল, নিস্তব্ধতা ছড়িয়েছিল। এটা কি? সে চারিদিকে নজর দৌড়াল। না মীরাকে দেখা গেল, না কোনো হাউস। তার মন ঘাবড়ে গেল। এত অন্ধকার কেন এই বাড়িতে? আর মীরা কোথায় গেল? সে ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ সেই বাড়ির দিকে তাকিয়ে থাকল, কিন্তু কেউ দেখা গেল না। ওরা কি কোথাও চলে গেল? কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে একটি অদ্ভুত ভয় তার মনে বসে গেল। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন কোনো হাউস দেখা গেল না, তখন সে অস্থিরতায় নিচে আসতে লাগল। তখনই ডোরবেল বাজল। সুজাতা দ্রুত নিচে এলো। ততক্ষণে রাজীব দরজা খুলেছিল। সুজাতা এসে দেখল যে তার বান্ধবী সুধা এবং পাড়ার কিছু অন্য মহিলারা দাঁড়িয়েছিল, যারা তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে এসেছিল। সুজাতা তাদের বিনম্রতার সাথে ভেতরে ডাকল। সবাই কথা বলতে লাগল এবং সুজাতার মায়ের মৃত্যুতে দুঃখ জানাতে লাগল, কিন্তু সুজাতার মন এখন মীরাতে জড়িয়েছিল। কথার ফাঁকেই সে জিজ্ঞেস করে নিল, ওই পিছনের বাড়িতে কেউ নজর আসছে না কেন? ওরা কি কোথাও বাইরে গিয়েছে? এটা শোনা মাত্রই মিসেস বর্মা অবাক হয়ে বললেন, আরে তুমি জানো না, ওই লোকেরা তো 4-5 দিন আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। সুজাতার যেন কারেন্ট লাগল। কি, চলে গেছে? হ্যাঁ, কিন্তু কোথায় গিয়েছে এটা কেউ জানে না। রাতোরাত প্যাকিং করল আর চলে গেল, কারোর সাথে কিছু বললেও না। সুজাতার বুক ধক করে দমে গেল। কথা হওয়ার পরে যখন সব মহিলারা চলে গেল, তখন সুজাতার অস্থিরতা আরও বেড়ে গেল। মীরা চলে গেল। তার মস্তিষ্ক এই কথা মানতে রাজি ছিল না। সে কিছু না ভেবে আবার ছাদের দিকে দৌড় লাগাল। ছাদে পৌঁছতেই তার চোখ অস্থিরতায় ছাদের পরিদর্শন করতে লাগল। মীরা কি কোনো কাগজ ছেড়েছিল? সে কি আবার সাহায্যের জন্য চেয়েছিল? কিন্তু তাকে কিছু নজর এলো না। সুজাতার হৃদয়ে দমে গেল। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে লাগল, কিন্তু তখনই তার নজর ছাদের কোণে গেল। সেখানে প্রচুর কাগজের টুকরো ছড়িয়েছিল, যা হয়তো মীরা ছোট ছোট পাথরে মুড়ে ফেলেছিল এবং হাওয়ার কারণে কাগজ আলাদা হয়ে ছাদের কোণে জমা হয়ে গিয়েছিল। সুজাতা তাড়াহুড়োয় কাগজগুলোর দিকে এগিয়ে গেল। এক এক করে সে সেই কাগজগুলি তুলল এবং পড়া শুরু করল। আন্টি, আপনি কোথায় আছো? আন্টি, কাকিমা আমাকে আজ খুব মেরেছে। আন্টি, এই লোকেরা আমাকে মেরে ফেলবে। আন্টি, আমরা এখান থেকে যাচ্ছি, আপনি কোথায় আছো? সুজাতার হাত কাঁপতে লাগল। মীরা তাকে ডাকছিল, তাকে খুঁজছিল, কিন্তু সে ছিল না। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল, হৃদয় যেন দমে যাচ্ছিল। কাগজগুলিকে বুকে কষে লাগিয়ে সে সেখানেই ছাদের মেঝেতে হাঁটু গেড়ে বসে গেল এবং হাউমাউ করে কেঁদে উঠল। তার ভেতরে রাগেরও একটি ঢেউ উঠল। যদি সেদিন পুলিশ ইনসাফ করত, তবে আজ এই পরিস্থিতি আসত না। এ কেমন আইন ব্যবস্থা? সুজাতার গলা বন্ধ হয়ে আসতে লাগল। মীরার এই অবস্থার জন্য দায়ী কেবল তার কাকা কাকিমা নয়, বরং বেইমান এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাও ছিল। সুজাতার হৃদয় কোনো গভীর কুঁয়ায় ডুবে যাচ্ছিল। সে নিজের অশ্রু মুছল এবং ভারী পায়ে নিচে নামল। কিন্তু আজ সিঁড়ি নামতে নামতে সে মনে মনে একটি প্রতিজ্ঞা করল, একটি এমন প্রতিজ্ঞা যা তার জীবনের লক্ষ্য হতে চলছিল। আমি আমার ছেলেকে পুলিশে পাঠাবো। আমি তাকে এমন একজন সৎ অফিসার বানাবো যে কোনো মূল্যে নিজের জমির বিবেক বিক্রি করবে না। সময় নিজের গতিতে এগিয়ে চলতে থাকল। 12 বছর কেটে গিয়েছিল। সুজাতা এখন নিজের জীবন অনাথ এবং অসহায় শিশুদের সেবায় সমর্পিত করে দিয়েছিল। মীরাকে সাহায্য না করতে পারার অপরাধ বোধ আজও একটি নাসুরোর পচনশীল ঘায়ের মতো তার হৃদয়ে বিঁধত। কিন্তু সে এই বেদনাকে নিজের ওপর প্রভাব ফেলতে দিল না, বরং তাকে একটি নতুন দিশা দিয়ে দিল। এখন সে সেই সমস্ত বাচ্চাদের জন্য একটি ঢাল হয়ে উঠেছিল যাদের এই দুনিয়ায় কেউ ছিল না। সেই দিনও সে অনাথ আশ্রম থেকে সারা দিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছিল। যেই সে দরজা খুলল, একটি মেয়ে দ্রুত তার পাশ দিয়ে গেল এবং ঘরের ভেতরে ঢুকে সোফার পিছনে লুকিয়ে গেল। সুজাতা এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। আরে, কে তুমি? সে চমকে জিজ্ঞাসা করল। মেয়েটির শ্বাস ভুরিভাবে ওখরে গিয়েছিল এবং তার মুখে আতঙ্ক দেখা যাচ্ছিল। সুজাতার নজর তার কাপড়ের ওপর গেল। সে কনের পোশাক পরেছিল। সুজাতা এখনও কিছু বুঝতে পারছিল না, তার আগেই দরজায় কেউ জোরে জোরে আঘাত করল, যেন দরজা ভেঙেই ফেলবে। সুজাতার হৃদয় জোরে ধড়কে উঠল। এই সময় কে হতে পারে? সে সাহস করে দরজা সামান্য খুলল এবং সাবধানে বাইরে উঁকি মারল। বাইরে দুটি হৃষ্টপুষ্ট শক্তিশালী অপরিচিত লোক দাঁড়িয়েছিল, যাদের চোখে রাগ এবং অস্থিরতা ভরা ছিল। আপনি কি এখান থেকে কোনো মেয়েকে যেতে দেখেছেন? তাদের মধ্যে একজন কঠোর আওয়াজে জিজ্ঞাসা করল।
সে তার বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছে, সে কনের পোশাক পরে আছে। সুজাতার মস্তিষ্ক বিদ্যুতের গতিতে দৌড়াল। সে এক মুহূর্ত ভাবল এবং তারপর কোনো ইতস্তত না করে দৃঢ়তার সাথে বলল, জি না, এখানে তো কেউ আসেনি। দুজন লোক সন্দেহভরা দৃষ্টিতে তাকে দেখল, কিন্তু সুজাতার দৃঢ়তার সামনে কিছু বলতে পারল না। তারা আবার ফিরে যেতে লাগল। সুজাতা এক মুহূর্ত নষ্ট না করে দরজা বন্ধ করে খিল চড়িয়ে দিল। সে ধীরে ধীরে মেয়েটিকে আওয়াজ দিল, বাইরে এসো, ওরা চলে গেছে। মেয়েটি ধীরে ধীরে কাঁপতে কাঁপতে বাইরে এলো এবং তারপর হঠাৎ সে সুজাতাকে কোষে গলা জড়িয়ে ধরল এবং হাউমাউ করে কেঁদে উঠল। সুজাতা আশ্চর্য হয়ে গেল। মেয়েটির কান্না তার কাঁধ ভিগিয়ে দিচ্ছিল। সুজাতা আলতো করে তার মুখ নিজের হাতে তুলল। বেটি, তুমি কে হও, কোথা থেকে? কিন্তু যেই সে তার মুখ মনোযোগ সহকারে দেখল, তার ঠোঁট কাঁপতে লাগল, শব্দ গলায় আটকে গেল, তার চোখ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। মীরা! মেয়েটির চোখ থেকে অশ্রু ঝরতে থাকল। হ্যাঁ আন্টি, আমি আপনার মীরা। সুজাতার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং চোখ ভরে উঠল। যাকে সে 12 বছর আগে হারিয়ে দিয়েছিল, যে না জানি কোন নরক থেকে পেরিয়ে এসেছিল, সে আজ হঠাৎ তার জীবনে আবার ফিরে এলো। মীরা আবার তার বাহুতে টুকরে উঠল। সুজাতা তার অশ্রু মুছল এবং তাকে কাছে বসাল। বেটি, আগে জল পান করো আর তারপর আমাকে বলো, এসব কি? তুমি এখানে কিভাবে পৌঁছালে? এই বিয়ের পোশাক আর ওই লোকেরা কারা ছিল? সুজাতা তার লাল হয়ে ওঠা চোখে তাকাল, যেগুলিতে বিগত কয়েক বছরের না বলা ব্যথা বন্দী ছিল। মীরা কাঁপতে থাকা হাতে গ্লাসটি ধরল। সে এখনও হিক্কা নিচ্ছিল। 1 মিনিট বেটি। সুজাতা আর কিছু না বলে দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মীরার অবস্থা দেখে তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। না জানি কতক্ষণ ধরে ক্ষুধার্ত ছিল। বেচারি কত কষ্ট সহ্য করেছে। সে তাড়াতাড়ি আটা মাখল, সবজি গরম করল এবং 2টি নরম রুটি সেঁকল। যখন সে খাবারের থালা নিয়ে ফিরল, তখন মীরা তাকে এক দৃষ্টিতে দেখছিল। তার চোখে ক্ষুধার থেকে বেশি একটি না বলা তরপ ছিল, কোনো আপনজনের সাথে মিলনের তরপ, কারোর স্নেহের তৃষ্ণা। সুজাতা ধীরে ধীরে বলল, এসো, খাবার খাও। মীরা দ্বিধা করল, কিন্তু সুজাতা তাকে কাছে বসিয়ে নিজের হাতে প্রথম গ্রাস তার মুখে রেখে দিল। যেই রুটির টুকরা তার গলা থেকে নিচে নামল, তার চোখ আবার ভরে এলো। সে কাঁপতে থাকা আওয়াজে বলল, সেই সময় ছিল যখন মা নিজের হাতে আমাকে খুব আদর দিয়ে খাবার খাওয়াতেন, আর এই মুহূর্ত হয়েছে যখন আপনি আমাকে ততটাই স্নেহ দিয়ে খাওয়াচ্ছেন। নয়তো কাকা কাকিমার হাত থেকে তো কেবল মারই মিলেছে আন্টি, শুধু মার। সুজাতার হৃদয় ভরে এলো। আমি নিজের এই জীবন থেকে এত বিরক্ত হয়ে উঠেছিলাম যে অনেকবার মনে এসেছিল কোথাও গিয়ে কোনো নদী বা খালে বাস। সুজাতা ঝাঁকুনি দিয়ে তার মুখে হাত রেখে দিল। আজকের পরে এমন কথা নিজের মুখেও আর এনো না। মীরার অশ্রু এখন ক্রমাগত ঝরতে লাগল। সুজাতা তার মাথা নিজের কোলে রেখে নিল এবং আদর দিয়ে আঁচল করতে লাগল। বেটি, তুমি জানো না তুমি কত সাহস রাখো। মীরা ধীরে ধীরে বলল, আন্টি, আমি বর্ণনা করতে পারব না যে কাকিমা আমাকে কত খারাপভাবে মারত। তবুও যখন মন ভরত না, তখন কাকিমা কাকার কাছে আমার অভিযোগ করে দিত। আর তারপর কাকা, তার আওয়াজ কেঁপে গেল, তারপর কাকা আমাকে আরও নির্মমভাবে পিটত। সুজাতার চোখে রাগের শিখা উঠতে লাগল। বেটি, তুমি প্রতিবাদ কেন করনি? মীরা ব্যথা নিয়ে হাসল। কতবার ভেবেছি যে বাড়ি ছেড়ে পালিয়ে যাই, কিন্তু তারপর এই ভেবে থেমে যেতাম যে যখন আপন জনেরাই আমাকে বোঝা মনে করেছে, তখন পরেরা না জানি আমার কি হাল করবে। সুজাতার চোখে অশ্রু ছলকে উঠল। তারপর মীরা একটি লম্বা শ্বাস নিয়ে বলল, কিন্তু আজ যখন সেই লোকেরা আমাকে টাকার লোভে একটি 55 বছরের লোকের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন আমি এই অন্যায় সহ্য করতে পরিষ্কার অস্বীকার করে দিলাম। সুজাতা স্তব্ধ হয়ে গেল। কি? মীরার চোখে এখন কষ্ট থেকে বেশি রাগ ছিল। হ্যাঁ আন্টি, আমি তাদের বললাম যে আমি এই বিয়ে করব না, কিন্তু এত সাহস দেখানোর শাস্তি আমাকে কিছু এভাবে মিলল। এই বলতে বলতে সে ধীরে ধীরে নিজের ওড়না সরিয়ে দিল। সুজাতার কলিজা মুখে এসে গেল। মীরার গলা এবং বাহুতে তার কাকা কাকিমার নিষ্ঠুরতার চিহ্ন ছিল। সুজাতার চোখ রাগে লাল হয়ে গেল। সে গভীর শ্বাস নিল, তারপর মীরার কাঁধ শক্ত করে ধরে বলল, এবার বাস, অনেক হয়েছে। তোমাকে এখন আর সহ্য করার দরকার নেই। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি ক্ষত এখন তাদের কাছ থেকে হিসাব চাইবে। এখন তুমি একা নও মীরা। সুজাতা তৎক্ষণাৎ ফোন তুলল এবং একটি নম্বর ডায়াল করল এবং কিছু কথা বলতে লাগল। মীরা অবাক হয়ে তাকে দেখছিল। মাত্র 15 মিনিট পর বাড়ির ডোরবেল বাজল।
সুজাতা দরজা খুলল, সামনে একজন লম্বা গঠনমূলক যুবক দাঁড়িয়েছিল, স্মার্ট, পুলিশের উর্দি পরা, মুখে আত্মবিশ্বাস এবং চোখে ইস্পাতের মতো কঠোরতা। মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পুলিশ? সে ঘাবড়ে গিয়ে পিছনে হটে গেল। সুজাতা হেসে তার কাঁধে হাত রাখল। ভয় পেও না বেটি, এ অন্য কেউ নয়, আমার ছেলে রোহিত হয়। মীরা অবাক হয়ে রইল। রোহিত, আপনার ছেলে? সুজাতা রোহিতের দিকে দেখল। বেটা, এখন এই মামলা তোমাকে সঁপে দিচ্ছি। তোমাকে মীরাকে ইনসাফ দিতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন মা, এখন এই লোকেরা বাঁচতে পারবে না, রোহিত বলল। পরের দিনই রোহিত মীরার কাকা কাকিমার সব কালো কারনামার অপকর্মের তদন্ত শুরু করে দিল। মীরার শরীরে পড়ে থাকা ক্ষতগুলির মেডিকেল রিপোর্ট বানানো হল। তাদের প্রতিবেশীদের বক্তব্য নথিভুক্ত করা হল। সবাই সাক্ষ্য দিল যে তারা মীরার সাথে হতে থাকা অন্যায় নিজেদের চোখে দেখেছিল। রোহিত নিজের দল পাঠিয়ে তাদের পুরনো ব্যাংক ট্রানজ্যাকশন, সম্পত্তির দলিল এবং লেনদেনের তদন্ত শুরু করাল। কয়েক ঘণ্টার মধ্যেই প্রমাণের পাহাড় খাড়া হয়ে গেল। এত কিছু সামনে আসার পরে রোহিত রাগে দাঁত চিপে বলল, এই লোকেরা আইনকে খেলা মনে করে, কিন্তু এখন আসল খেলা শুরু হবে। তারপরে মীরার কাকা কাকিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হল। প্রথমে তো দুজনই প্রতিটি অভিযোগকে মিথ্যা বলল এবং বলল যে তারা মীরার ভালো করে খেয়াল রাখত। কিন্তু যখন সমস্ত প্রমাণ তাদের সামনে রাখা হল, তখন কাকা কাকিমার মুখের রং উড়ে গেল। তারা রোহিতের পায়ে পড়ে গিয়ে ক্ষমা চাইল এবং বলল যে তাদের থেকে ভুল হয়ে গেছে, তাদের ক্ষমা করে দেওয়া হোক। কিন্তু রোহিত কঠোরতার সাথে বলল, এখন ক্ষমা নয়, ইনসাফ হবে। পুলিশ দুজনকে হেফাজতে নিয়ে নিল এবং তাদের বিরুদ্ধে কোর্টে মামলা চালানোর প্রক্রিয়া শুরু করে দেওয়া হল। মীরা এখন সুরক্ষিত ছিল, এখন তার কোনো ধরনের বিপদ ছিল না। এই কথার 1 সপ্তাহ কেটে গিয়েছিল। মীরা এখন সুজাতাজির সাথে ঘরের সব কাজ করত। আজ তো সে রান্নাও করেছিল, যা খেয়ে সুজাতা এবং রাজীবের সাথে সাথে রোহিতও আঙুল চাটা বাকি রাখল না। কিন্তু একটি কথা যা সুজাতা এবং রাজীবকে ভেতরের ভেতরে বিরক্ত করছিল, তা ছিল এই যে এখন মীরা কোনো ঘর রইল না, তো সে কোথায় থাকবে? রাত হয়ে গিয়েছিল, কিন্তু এদিকে সুজাতা পলক না ফেলে এক দৃষ্টিতে শূন্যে তাকিয়েছিল, তো ওদিকে রাজীবজিও কেবল পাশ বদলাচ্ছিলেন। এখন তারা মীরাকে কোথাও যেতে দিতে চাইছিলেন না, কিন্তু মনে মনে এই ভয়ও ছিল যে যদি কোনো পর মেয়েটিকে নিজের বাড়িতে জায়গা দেন, তবে সমাজ প্রশ্ন তুলতে দেরি করবে না। এই প্রশ্ন দুজনের মনে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু কেউ আগে বলার সাহস করছিল না। হঠাৎ সুজাতা রাজীবের দিকে পাশ ফিরল এবং ধীর আওয়াজে বলল, রাজীব, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। রাজীব তার দিকে দেখল এবং একটু হেসে বলল, আরে, আমারও তোমার সাথে কথা বলার ছিল, মীরার বিষয়ে। সুজাতা চমকে উঠল, হ্যাঁ, আমারও, কিন্তু আগে আপনি বলুন। রাজীব একটু ভেবে বলল, আমি ভাবছিলাম যদি মীরাকে এই বাড়ির বউ বানিয়ে নি তবে কেমন থাকবে? সুজাতা আশ্চর্য হয়ে চোখ তুলে তাকে দেখল। রাজীব তার নীরবতায় একটু লজ্জিত হয়ে গেল। কি হলো, আমি কি কিছু ভুল বলে দিলাম? সুজাতার চোখে হঠাৎ একটি আলাদা চমক এসে গেল। তার ঠোঁটে একটি মিষ্টি হাসি ছড়িয়ে গেল এবং সে বলল, না, এমন কথা নয়, বরং সত্যি বলব তো, আমি নিজেও আপনার সাথে এই কথাই বলতে চেয়েছিলাম। রাজীব অবাক হয়ে গেল, সত্যি? সুজাতা মুচকি হেসে মাথা নেড়ে দিল, হ্যাঁ, কিন্তু আপনি আমার মনের কথা কিভাবে জানতে পারলেন? আরে ভাই, এত বছর তোমার সাথে রয়েছি। রাজীব ইতরাতে ইতরাতে ঠাট্টার ভঙ্গিতে বলল, এখন তো তোমার মনের কথা না শুনেও বুঝে যাই। সুজাতা খিলখিল করে হেসে উঠল, আচ্ছা, তবে বলুন তো, এখন আমার মনে কি চলছে? রাজীব দুষ্টু ভঙ্গিতে মাথা চুলকোতে চুলকোতে বলল, এখন তোমার মনে এটাই চলছে যে, আহ, যদি আমার স্বামী এত বুঝদার না হতো, তবে আমি তার ওপর আরও জোর খাটাতে পারতাম। সুজাতা নিজের হাসি চেপে তাকে বানানো রাগ দিয়ে দেখল, হদ হয়ে গেছে, আপনার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কথা বলাও বেকার, আপনার তো কেবল মজাই মনে আসে। পরের দিন সকালে সুজাতা এবং রাজীব একটি আশা নিয়ে রোহিতের ঘরে গেল। তারা তার সাথে মীরার বিষয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু যেই তারা দরজা খুলল, ঘর খালি ছিল। রাজীব আন্দাজ করল, হয়তো ওয়াশরুমে থাকবে। সুজাতার নজর ঘরে ঘুরল। সব জিনিস নিজের জায়গায় ছিল, একটি জিনিস ছাড়া, রোহিতের মোবাইল, যা সবসময় পাসওয়ার্ড দিয়ে লক থাকত, আজ বিছানায় আনলক পড়েছিল। সুজাতা এমনিতেই মোবাইলটি তুলল, কিন্তু যেই তার নজর স্ক্রিনে গেল, সে এক মুহূর্তের জন্য সেখানেই জমে গেল। মোবাইলের ওয়ালপেপারে একটি ছবি ছিল, আর সেই ছবিটি অন্য কারণ নয়, বরং মীরার ছিল। সুজাতা অবাক হয়ে তৎক্ষণাৎ রাজীবকে ইশারা করল। রাজীব কাছে এলো এবং যেই সে মোবাইলের স্ক্রিন দেখল, তার মুখে একটি গভীর হাসি ভেসে উঠল। ওহ, তো এই কথা হয়েছে।
তখনই বাথরুমের দরজা খুলল এবং রোহিত তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বাইরে এলো। নিজের বাবা মাকে হাতে নিজের ফোন নিয়ে দাঁড়িয়ে দেখতে পেয়ে সে হচকিয়ে গেল। মা, বাবা, আপনারা আমার ফোনে কি দেখছেন? রাজীব দুষ্টু ভঙ্গিতে বলল, কিছু না বেটা, কেবল এটা দেখার চেষ্টা করছিলাম যে আমাদের হতে চলা বউ কেমন দেখতে। এটা শোনা মাত্রই রোহিতের মুখ লজ্জায় লাল হয়ে গেল। বাহ বেটা, বড় লুকানো রোস্তম, ছোটা শয়তান, বেরিয়েছ তুমি তো। সুজাতা হাসির সাথে তাকে মোবাইল দেখাতে দেখাতে বলল, ঘরে এত কিছু হয়ে গেল আর আমরা কানে কানে খবর পর্যন্ত পেলাম না। রোহিত লজ্জিত হয়ে বলল, কিছু না, সেটা তো কেবল এমনটাই। রাজীব হেসে বলল, সুজাতা, এত বছর ধরে আমরা এই ছেলেকে পালন পোষণ করেছি, আর দেখো আজ এ আমাদেরকেই ভুল বোঝাচ্ছে। তারপর সে গম্ভীর স্বরে বলল, মা, বাবা, সত্যি বলবো তো, মীরার সরলতা, তার বিনম্রতা আমার খুব ভালো লেগেছে। ওই মেয়েটি লক্ষ্যের মধ্যে একটি হয়। সুজাতা এবং রাজীবের চোখে এক না বলা শান্তি নেমে এলো। কিন্তু আমাদের আগে তার মর্জি তো জানতে হবে, আর এই কথা আমি তাকে জিজ্ঞেস করতে চাই। বলতে বলতে রোহিত বাইরে এলো। ততক্ষণে মীরাও স্নান করে ভগবানকে পুজো করেছিল। সে রান্নাঘরের দিকে যাচ্ছিল যে তখনই রোহিত ধীর স্বরে তাকে ডাকল, মীরা। মীরা ঘুরে দেখল, জি। রোহিত এক মুহূর্তের জন্য দ্বিধা করল, কিন্তু তারপর সাহস জুটিয়ে তার সামনে এলো। মীরা, যদি আমি বলি যে আমি তোমাকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানাতে চাই, তো তোমার জবাব কি হবে? মীরার বড় বড় চোখ আশ্চর্য হয়ে আরও ছড়িয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। দরজার পিছনে দাঁড়িয়ে থাকা সুজাতা এবং রাজীব নিজেদের শ্বাস চেপে ধরল। মীরা অবাক হয়ে বলল, কি? আপনি 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 মজা তো করছেন না? রোহিতের চোখে সততা এবং গাম্ভীর্য ছিল। মীরা, আমি তোমার অনুভূতির সাথে এমন মজা কখনো করতে পারি না। এটা কেবল আমার সিদ্ধান্ত নয়, এটা মা আর বাবারও আন্তরিক ইচ্ছা। কিন্তু এই সবের চেয়ে বেশি জরুরি এই যে তুমি কি চাও। মীরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ তার চোখ থেকে অশ্রুর ধারা বয়ে এলো। সুজাতা দৌড়ে তার কাছে এলো এবং তার অশ্রু মুছতে মুছতে বলল, বেটি, এটা তোমার জীবনের সিদ্ধান্ত হয়। আমরা তোমার ওপর কোনো চাপ দেব না। শুধু আমাদের সত্যি সত্যি বলো, তুমি কি এই সম্পর্কে খুশি আছো? মীরা অবাক হয়ে গেল। যে ভালোবাসার জন্য সে তৃষ্ণার্থ ছিল বছরের পর বছর, আজ তা বেঝক নিঃসংকোচে বাহু পেতে তার সামনে দাঁড়িয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না। ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করল, একটি গভীর শ্বাস নিল এবং তারপর একটি হাসি দিয়ে বলল, যদি আপনাদের সবার লাগে যে আমি এই বাড়ির যোগ্য হব, তবে এটা আমার ভাগ্য হবে। এটা শুনে সুজাতার চোখে আনন্দের অশ্রু ছলকে উঠল। মীরা ভেজা চোখে সুজাতার দিকে দেখল, তারপর রোহিত এবং রাজীবের দিকে। জানেন, যখন আমি মা বাবাকে হারালাম তখন লাগছিল যে এখন এই দুনিয়ায় আমার কেউ বাকি নেই। কিন্তু এখানে এই বাড়িতে এসে অনুভব হলো যে ভগবান আমাকে আমার মা বাবাকে আবার ফিরিয়ে দিয়েছেন, শুধু তাদের রূপ বদলে দিয়েছেন। ঠিক এতটাই তো ভালোবাসতেন তিনিও আমাকে। আমার মা বাবার মতোই আপনারা আমার চোখে এক ফোঁটা অশ্রুও দেখতে পারেন না। এর চেয়ে ভালো পরিবার আমি আর কোথায় পাব? সুজাতা এবং রাজীব একে অপরের দিকে দেখল এবং মুচকি হেসে নিজেদের বউ এবং ছেলেকে গলা জড়িয়ে ধরল। রোহিত এবং মীরার বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হল। এটা মীরার জন্য একটি নতুন জন্ম ছিল, যেখানে দুঃখ এবং কষ্ট আশেপাশেও ঘুরত না। সুজাতা তাকে প্রতিদিন মেয়ের মতো আদর করত। রাজীব সবসময় তার হাসি দেখে সান্ত্বনা পেতেন এবং রোহিত, সে তো তাকে চোখের পাতায় বসিয়ে রাখত। সে প্রায়শই আকাশের দিকে দেখে হাসত এবং মনে মনে বলত, মা, বাবা, দেখছ তো, আমি এখন একা নই, আমি আমার পরিবার পেয়ে গেছি। আপনার মীরা এখন খুব খুশি আছে। আর যেই সে এই কথা বলত, আকাশে একটি তারা টিম টিম করে উঠত, যেন তার কথার জবাব দিচ্ছিল। তো বন্ধুরা, সুজাতা আর রাজীব যে সিদ্ধান্ত নিল তা কি সঠিক ছিল? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর এটাও জানান যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে আনি, তো আপনারা আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।